মরুভূমিতে আটকে পড়া তিনজন লোক তাদের পরিবারের কাছে ফিরে যাওয়ার জন্য যে কি করে সেটা আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। কিন্তু এত কষ্ট করে আর এত দুর্গম পথ অতিক্রম করে তারা কি তাদের পরিবারের কাছে আদৌ ফিরতে পারবে, নাকি উত্তপ্ত মরুভূমিতে তৃষ্ণার ক্ষুধায় তাদের জীবন দিয়ে দিতে হবে? বলছিলাম 2024 সালে মুক্তিপ্রাপ্ত দ্য গোট লাইফ মুভিটার কথা। তবে কথা দিচ্ছি, গল্পটা আপনাদের সবারই ভালো লাগবে। গল্পের শুরুতেই দুজন লোককে দেখানো হয়। এই নীল শার্ট পরা লোকটার নাম নাজির, আর সঙ্গে তার বন্ধু হাকিম। এরা দুজনেই কেরালায় থাকে, আর এখন তারা সৌদি আরব এসেছে একটা কাজের সন্ধানে। তারা সৌদি আরব এয়ারপোর্টে নামার পরই তাদের কাফিলের জন্য অপেক্ষা করে, যে এসে তাদের কাজের জায়গায় নিয়ে যাবে। তারা সেখানে অনেকক্ষণ অপেক্ষা করার পর দেখে তাদের সঙ্গে আসা কিছু লোককে তাদের কাফিল এসে নিয়ে যাচ্ছে, কিন্তু নাজিরদের কাফিল এখনও আসছে না। এর জন্য তারা খুব চিন্তায় পড়ে যায়। নাজির আর হাকিম সেখানে থাকা একজন লোককে গিয়ে তাদের কাফিলের কাছে ফোন করার জন্য অনুরোধ করে। লোকটা তাদের কাছ থেকে নাম্বার নিয়ে ফোন করলে রিং হয় ঠিকই, কিন্তু ওপার থেকে কেউই ফোনটা রিসিভ করে না। তখন লোকটা বলে, তোমরা চিন্তা করো না তো, আজ শুক্রবার, এখানে ছুটির দিন, এজন্য হয়তো তার আসতে একটু দেরি হচ্ছে। তোমরা এখানে একটু অপেক্ষা করো, দেখো সে ঠিকই চলে আসবে। এই কথা শুনেই নাজির আর হাকিম সেখানে অপেক্ষা করতে থাকে। নতুন জায়গা, তারা দুজন কিছুই চেনে না। অপেক্ষা করতে করতে দুপুর গড়িয়ে সন্ধ্যা নেমে আসে, কিন্তু তখনও তাদের কাফিল এসে পৌঁছায় না। তখনই সেখানে একজন সৌদিয়ান মধ্যবয়স্ক লোক এসে কাউকে খুঁজতে থাকে। লোকটা আরবিতে কথা বলে। এদিকে নাজির আর হাকিম তো আরবি ভাষা বোঝেই না, তাই লোকটার কোনো কথাই তারা বুঝতে পারে না, আর তারাও লোকটাকে কিছুই বুঝাতে পারে না। তাই সেই লোকটা সেখান থেকে একসময় চলে যায়। তখন তারা দুজন আবারও সেখানে দাঁড়িয়েই অপেক্ষা করতে থাকে। সেই সৌদিয়ান লোকটা তখন ঘুরে ফিরে আবারও নাজির আর হাকিমের কাছে এসে তাদের পাসপোর্ট ভিসা চেক করে। এরপর সেই লোকটা ওদের দুজনকে ইশারা করে তার গাড়িতে ওঠার জন্য। কিন্তু সৌদি লোকটার গাড়িটা ছিল একেবারেই ভাঙাচোরা, আর ওদের আগের যে লোকগুলোকে নিয়ে যাওয়া হয়েছে তাদের গাড়িগুলো দেখতে অনেক সুন্দর ছিল। এটা নিয়ে তো তারা দুজন একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়, কিন্তু তারপরও তারা সেই গাড়িতে উঠে পড়ে। গাড়িতে ওঠার পর নাজির হাকিমকে বলে, সারাদিন এত টেনশনের মধ্যে আমরা তো আমাদের বাড়িতে ফোন করতেই ভুলে গেছি। তখন নাজির সেই সৌদিয়ান লোকটাকে ফোন করার জন্য কোথাও একটু দাঁড়াতে বলে, কিন্তু সেই লোকটা তাদের কোনো কথাই না শুনে চুপচাপ তাদের বসে থাকতে বলে। এদিকে রাতের বেলা তাদের ঠান্ডা লাগতে শুরু করে। তখন নাজির হাকিমের গায়ে একটা চাদর জড়িয়ে দেয় আর নিজেও একটা মাফলার পেঁচিয়ে নেয়। একটু পর তাদের দুজনকেই একটা গহীন সুনসান মরুভূমির মধ্যে নিয়ে আসে। সেখানে গাড়ি থামিয়ে নাজিরকে গাড়িতে থাকতে বলে হাকিমকে গাড়ি থেকে নেমে আসতে বলে। নাজির তখন ইশারা করে সে লোকটার ফোনটা চায় তার বাড়িতে একটা ফোন করার জন্য, কিন্তু লোকটা তার কোনো কথায় পাত্তা না দিয়ে হাকিমকে সেখানে থাকা আরেকজন সৌদিয়ানের হাতে তুলে দেয়। কিন্তু হাকিম তখন চিৎকার করে বলতে থাকে, আমরা দুজন সেম ভিসা এসেছি, তাই আমরা দুজন এক জায়গাতেই কাজ করতে চাই। কিন্তু সেই সৌদিয়ান লোকটা তার কোনো কথার পাত্তা না দিয়ে হাকিমকে জোর করে ধরে নিয়ে যায়, আর নাজিরকে গাড়িতে করে অন্য আরেকটা জায়গায় নিয়ে যায়। আর সেখানে গিয়েই অন্য আরেকজনের কাছে নাজিরকে দিয়ে লোকটা গাড়ি নিয়ে বেরিয়ে যায়। নাজির তখন তার চারদিকে তাকিয়ে দেখে চারদিকে শুধুই বালি আর বালি। এই সব কিছুই তার কাছে কেমন যেন একটা দুঃস্বপ্নের মতো লাগছিল। তখন সে সামনের দিকে তাকিয়ে একজন বৃদ্ধকে দেখতে পায়। এই বৃদ্ধ হিন্দিতে কথা বলতে পারত, কিন্তু নাজির মালায়ালাম ভাষা ছাড়া হিন্দিও তেমন বুঝত না। লোকটা নাজিরকে বলে, এই তুই এখানে এসেছিস কেন? কিন্তু নাজির তার কোনো কথা তেমন একটা বুঝতে পারে না বিধায় সে ইশারা করে লোকটার কাছে পানি খেতে চায়। লোকটা তখন পাশে থাকা একটা ট্যাপ দেখিয়ে দেয়। নাজির তখন খুবই তৃষ্ণার্ত আর ক্লান্ত ছিল, তাই সে ইচ্ছে মতো সেখান থেকে পানি পান করে সেখানেই শুয়ে পড়ে। একটু পরে সেখানে একটা উট এসে জোরে শব্দ করে। সেই শব্দেই নাজির খুব ভয় পেয়ে যায়। এদিকে বাইরে প্রচণ্ড ঠান্ডা ছিল, তাছাড়া বাতাসও বইছিল। তাই নাজির একটা তাঁবু দেখতে পেয়ে তার মধ্যে গিয়ে চাদরটা বিছিয়ে আর বালিশটা মাথায় দিয়ে শুয়ে পড়ে। এদিকে তার ক্লান্ত চোখে ঘুমও আসে না। সে তার ফেলে আসা গ্রামের জীবনের কথা ভাবতে থাকে। নাজির তার গ্রামে নদী থেকে বালু উঠানোর কাজ করত, আর এই কাজটা খুবই কষ্টের ছিল। একদিন নাজিরের এক বন্ধু বলে, আমার কাছে যদি কিছু টাকা থাকতো তাহলে আমি এই কাজ বাদ দিয়ে বিদেশে চলে যেতাম, আর সেখানে গিয়ে অনেক টাকা কামাই করতাম। তার কথা শুনে নাজির বলে, টাকা হলে কি ভিসা পাওয়া যায়? লোকটা তখন উত্তরে বলে, হ্যাঁ, আমার এক পরিচিত মানুষ আছে যাকে 30-40 হাজার টাকা দিলেই সে ভিসার ব্যবস্থা করে দিতে পারে। নাজির তখন চিন্তায় পড়ে যায়, এত টাকার জোগাড় করতে গেলে আমার বাড়ি বিক্রি করে দিতে হবে। লোকটা তখন বলে, বিক্রি করবে কেন, বন্ধক রাখলেই তো হয়ে যায়। বিদেশ গিয়ে কাজ করে 2-3 মাসের মধ্যেই বাড়িটা ছাড়িয়ে নিতে পারবে।
আর 3 বছর কাজ করে কিছু টাকা জমিয়ে দেশে ফিরে এসে তুমি ভালো কিছু করতেও পারবে। এরপরই দেখা যায় নতুন ফসল উত্তোলনের অনুষ্ঠান হচ্ছিল, যাকে নবান্ন উৎসব বলে। তখন নাজিরের বন্ধু নাজিরকে সেখানে একটা মানুষের কাছে নিয়ে যায়। নাজির সেই লোকটার কাছে একটা মোটা অঙ্কের টাকা তুলে দিয়ে বলে, আপনি আমার বিদেশ যাওয়ার ব্যবস্থা করুন। আর এই টাকাগুলো কিন্তু আমার অনেক কষ্টের টাকা, আমি আপনাকে বিশ্বাস করি বিধায় আপনার হাতে তুলে দিলাম। এই কথা শুনেই লোকটা রেগে গিয়ে তার টাকা ফেরত দিয়ে সেখান থেকে হাঁটা শুরু করে। তখন নাজির দৌড়ে গিয়ে তার ভুল স্বীকার করে টাকাগুলো আবারও তার হাতে তুলে দেয়। এরপর নাজির বৃষ্টিতে ভিজে বাড়িতে আসে। সেখানে তার সদ্য বিয়ে করা স্ত্রী সাফিয়াকে দেখানো হয়। তারা বউ শাশুড়ি মিলে বিভিন্ন পদের রান্না করছিল, কারণ নাজির কিছুদিনের মধ্যেই বিদেশ চলে যাবে। নাজির সেখানে এসে সাফিয়ার ওড়না দিয়ে তার মাথা মুছতে থাকে। তখন সামনে থাকা খাবার নিয়ে সাফিয়াকে একটু খাইয়ে দেয়। ঠিক এই সময় একটা লোক নাজিরকে লাথি মেরে তার কল্পনার জগৎ থেকে ফিরিয়ে আনে। লোকটা নাজিরকে বলতে থাকে, কিরে তোর এত বড় সাহস, তুই আমার জায়গায় ঘুমিয়েছিস? আর যদি কখনো এখানে দেখেছি তাহলে তোর পিঠের চামড়া তুলে নেব। এই কথা বলেই নাজিরকে সেখান থেকে বের করে দেয়, আর সাথে সাথে তার ব্যাগও সেখান থেকে ফেলে দেয়। এদিকে নাজির বাইরে এসে দেখে সাফিয়ার দেওয়া বয়ামটা ঠিক আছে কিনা। পরদিন সকালে ছাগল আর ভেড়ার ডাক শুনে নাজিরের ঘুম ভেঙে যায়। নাজির ঘুম থেকে জেগে দেখে আগের রাতের সেই বৃদ্ধ লোকটা ছাগলের থেকে দুধ সংগ্রহ করছে। নাজির সেখানে গিয়ে লোকটার নাম জিজ্ঞেস করে। লোকটা তখন বলে, নিজের নাম অনেক আগেই ভুলে গেছি, কারণ এখানে নাম ধরে ডাকার মতো কেউই নেই। এরপর লোকটা নাজিরের দিকে দুধের পটটা এগিয়ে দিয়ে ভেতরে নিয়ে আসতে বলে। কিন্তু নাজির যেহেতু হিন্দিও ঠিকমতো বুঝতো না, তাছাড়া সে খুবই ক্ষুধার্ত ছিল, তাই সে হঠাৎ করেই সে দুধ খেতে শুরু করে। বৃদ্ধ লোকটা তখন তার কাছ থেকে সেটা নিয়ে বলে, আরে এটা তোর জন্য না। এই কথা বলেই সে তাতে আরও কিছুটা দুধ দিয়ে তাঁবুর ভেতরে দিয়ে আসার জন্য ইশারা করে। নাজির তাঁবুর ভেতরে গিয়ে সে লোকটার কাছে দুধের পাত্রটা দিয়ে সেখানে অপেক্ষা করতে থাকে। লোকটা ঢকঢক করে পুরো দুধের পাত্রটাই খালি করে দেয়। এরপর নাজিরকে আরবিতে কিছু একটা বলে। নাজির তার কোনো কথাই বুঝতে পারে না। নাজির তখন তার পা দুটো জড়িয়ে ধরে বলে, আপনি আমাকে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। এদিকে লোকটা তার কোনো কথাই না শুনে তাকে লাথি মেরে সেখান থেকে বের করে দেয়। নাজির তখন আর কি করবে, সে কাঁদতে থাকে। এদিকে বৃদ্ধ লোকটা বলে, এখানে কেঁদে কোনোই লাভ নেই, তোর চোখের পানিতে ওদের মন একটুও গলবে না। ঠিক সেই সময় গতরাতে যে লোকটা নাজিরকে এখানে রেখে গিয়েছিল সেই লোকটা গাড়ি নিয়ে আসে। তাকে দেখতে পেয়েই নাজির দৌড়ে তার কাছে যায়, কিন্তু লোকটা কোনো কথা না বলে নাজিরের কাঁধে একটা আটার বস্তা তুলে দেয়। নাজির আটার বস্তা ভেতরে রেখে এসে তাকে আবারও খুব অনুরোধ করতে থাকে, কিন্তু লোকটা তার কোনো কথার গুরুত্বই দেয় না। নাজির তখন তার ব্যাগ থেকে তার পাসপোর্টটা বের করে তাদেরকে দেখায় আর বলে, আমি ইন্ডিয়া থেকে এখানে কাজ করতে এসেছি, আর আপনারা আমাকে কোথায় নিয়ে এসেছেন? তখন নাজিরের হাত থেকে ওই লোকটা পাসপোর্টটা কেড়ে নিয়ে সেটা টুকরো টুকরো করে ফেলে দেয়, যা দেখে নাজির খুবই ভেঙে পড়ে। এরপর সেই সৌদিয়ানরা তাঁবুর ভেতরে গিয়ে রুটি বানাতে শুরু করে আর নাজিরকে সেখানে ডাকে রুটি খাওয়ার জন্য। যেহেতু নাজির আগের রাত থেকে কিছুই খায়নি, তাই সে খুবই ক্ষুধার্ত ছিল। ইচ্ছে না থাকা সত্ত্বেও সে তাঁবুর ভেতরে যায়। সৌদিয়ান লোক দুজন নাজিরকে অর্ধেকটা রুটি ছিঁড়ে দেয় আর তাকে পানি দিয়ে ভিজিয়ে খাওয়ার নিয়ম শিখিয়ে দেয়। তখন নাজিরের দু চোখ বেয়ে অঝরে পানি পড়তে থাকে। তারপর দেখা যায় সেই বৃদ্ধ লোকটা ভেড়া আর ছাগল চড়াচ্ছে। নাজির লোকটার কাছে গিয়ে বলে, মেইন রোড কোন দিকে? লোকটা তখন বলে, রোড কি জানি, কত দূর হবে, হয়তো বহু দূর। এই কথা বলেই লোকটা তার কাজে লেগে পড়ে। নাজির একটা পরিত্যক্ত গাড়ির ভেতরে বসে চাঁদের দিকে চোখ পড়তেই তার প্রিয়তমা স্ত্রীর কথা মনে পড়ে যায়। একদিন তারা দুজন শুয়ে গল্প করছিল, তখন তার স্ত্রী তাকে বলেছিল, তুমি যখন বিদেশ চলে যাবে তখন চাঁদের দিকে তাকিয়ে আমার কথা ভেবো, কারণ তুমিও যে চাঁদের নিচে থাকবে আমিও সে একই চাঁদের নিচে থাকব, তখন আমাকে তোমার অনেক কাছে মনে হবে। নাজির যেদিন বিদেশে যাওয়ার জন্য রওনা হচ্ছিল সেদিন তার মা আর স্ত্রীও তাকে বিদায় দেওয়ার জন্য রেল স্টেশনে আসে। যত দূর পর্যন্ত দেখা যায় তার স্ত্রী তত দূর পর্যন্ত সেখানে দাঁড়িয়ে থাকে, নাজিরকে দেখতে থাকে আর কাঁদতে থাকে। এবার নাজির কল্পনার জগৎ থেকে বাস্তবে ফিরে তাকিয়ে দেখে সেখানে একটা পানির গাড়ি এসে দাঁড়িয়েছে। নাজির দৌড়ে এসে লোকটাকে বলে, ভাই আপনি কোথা থেকে এসেছেন, আমাকে শহরে নিয়ে যাবেন? কিন্তু লোকটা মালায়ালাম ভাষা বুঝতে পারে না, তাই তার কোনো কথার উত্তরও দিতে পারে না। ঠিক তখনই সেখানে সেই সৌদি লোকটা চলে আসে আর ড্রাইভারের কাছে জিজ্ঞেস করে ও কি বলছিল, কিন্তু ড্রাইভার কিছুই বলে না, কারণ ড্রাইভার তো তার কোনো কথাই বুঝতে পারেনি। লোকটি তখন তার মাথা থেকে একটা চাবুক বের করে নাজিরকে মারতে থাকে, কিন্তু নাজির কিছু বুঝতে না পেরে তার চাবুকটা চেপে ধরে। এতে লোকটা আরও রেগে যায় আর সে দৌড়ে গিয়ে একটা বন্দুক বের করে নিয়ে আসে। ড্রাইভারটা তখন তাকে আটকানোর চেষ্টা করলে সে ড্রাইভারকেও সেখান থেকে সরিয়ে দেয়। নাজির তখন বন্দুকটাও ধরে ফেললে সৌদিয়ান লোকটা আরও রেগে গিয়ে নাজিরকে একটা জোরে লাথি মেরে ফেলে দেয় আর বন্দুকের বাট দিয়ে আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে। এসবের ভেতরে ট্যাঙ্কিতে পানি ফুল হয়ে নিচে পড়ছিল।
সৌদিয়ান লোকটা তখন ড্রাইভারকে খুব বকাবকি করলে ড্রাইভার সেখান থেকে চলে যায়। এদিকে নাজিরের জ্ঞান ফিরে আসলে সে উঠে দাঁড়ানোর শক্তি পায় না। তখন তার চোখের সামনে ভেসে ওঠে পুরনো তার সুখের দিনগুলো। নাজির তখন তার স্ত্রীর নাম ধরে চিৎকার করে ডেকে ওঠে, কিন্তু এই মরুভূমিতে তার ডাক আবারও প্রতিধ্বনি হয়ে তার কানেই ফিরে আসে। এভাবেই এই মরুভূমিতে তার রাত কেটে যায়। পরদিন সকালবেলা খামারের মালিকের ডাকে তার ঘুম ভাঙে। লোকটা নাজিরকে ইশারা করে দুধ সংগ্রহ করতে বলে, কিন্তু নাজির বলে, আমি তো দুধ দোহাতে পারি না, সেই চাচা কোথায়? লোকটা তার কোনো কথার জবাব না দিয়ে তাকে দুধ দোহাতে বলে। নাজির বুঝতে না পেরে ভেড়ার পেছন থেকে দুধ সংগ্রহ করতে যায়। ভেড়া তখন তাকে লাথি মেরে ফেলে দেয়। লোকটা তখন নাজিরকে ইশারায় বোঝায়, এক পাশ থেকে দুধ সংগ্রহ করতে হয়, আর পেছন থেকে দুধ সংগ্রহ করতে গেলে এভাবেই লাথি খেতে হয়। এই কথা বলেই লোকটা সেখান থেকে চলে যায়, আর নাজির আবারও চেষ্টা করতে থাকে। তবে এবার সে দুধ দোহাতে সফল হয়, আর এখান থেকেই শুরু হয় নাজিরের মরুভূমিতে ছাগল আর ভেড়া চড়ানোর জীবন। তখন সেখানে দুটো ভেড়ার মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। নাজির তখন তাদের থামানোর জন্য তাদের উপর লাঠি দিয়ে আঘাত করে। এতে সেই ভেড়াগুলো রেগে গিয়ে নাজিরকে তাদের শিং দিয়ে জোরে গুঁতা দেয়, আর নাজির সেখানেই পড়ে যায়। সে আবারও ওঠার চেষ্টা করে, কিন্তু আরেকটা ভেড়া এসে তাকে আবারও আঘাত করলে সে সেখানেই পড়ে যায়। তখন সেই খামার মালিক সেখানে এসে গুলির শব্দ করলেই ভেড়াগুলো সেখান থেকে পালিয়ে যায়। এভাবেই মরুভূমির মধ্যে ছাগল ভেড়া চড়াতে চড়াতে তার বেশ কয়েক মাস কেটে যায়। এখন নাজিরের কাপড়ের চেহারা পাল্টে গেছে। সেখানে থাকা একটা গাড়ির লুকিং গ্লাসে নাজির তার চেহারা দেখে নিজেকে চিনতেই পারে না, কারণ তার চুল, মোচ, দাড়ি অনেক লম্বা হয়ে গেছে। তাছাড়া এই মরুভূমির উত্তপ্ত বালুতে থাকতে থাকতে তার কাপড় চোপড়ের সঙ্গে তার চেহারার রঙও পাল্টে গেছে। সে রেগে গিয়ে গাড়ির গ্লাস ভেঙে দেয়। তখন সৌদিয়ান লোকটা এটা দেখতে পেয়ে তার উপর অনেক চিৎকার করতে থাকে। নাজির সেই ভেঙে যাওয়া কাচের টুকরো থেকে এক টুকরো নিয়ে নিজেই তার দাড়ি কাটার চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই তার এই লম্বা দাড়িগুলো কাটতে পারে না। তাই একা একা সে খুবই কাঁদতে থাকে। তখনই সে ভাবতে থাকে, এভাবে কেঁদে আসলে কিছুই হবে না, তাকে কিছু একটা করতেই হবে। এরপর নাজির একটা পাহাড়ের উঁচুতে উঠে যায়, আর সেখান থেকে তাকিয়ে দেখে দূরে কিছু শকুন কিছু একটা ছিঁড়ে খাচ্ছে। সে দৌড়ে সেখানে এসে শকুনগুলোকে তাড়িয়ে দেখতে পায় এটা সেই বৃদ্ধ লোকটা। তখন সেই শকুনগুলো নাজিরের উপর আক্রমণ শুরু করে দেয়। নাজিরও শকুনগুলোকে তাড়াতে চেষ্টা করে। একসময় নাজির তাদের সঙ্গে পেরে না উঠায় সেখান থেকে সরে আসে। পরদিন সকালবেলা নাজির যখন ছাগল চড়াচ্ছিল, হঠাৎ করেই সে তার হাত থেকে লাঠিটা ফেলে দিয়ে দৌড়াতে থাকে। কিন্তু সেই খামার মালিক নাজিরকে দূরবীন দিয়ে পালাতে দেখতে পায়। খামার মালিক নাজিরকে দাঁড়াতে বলে, কিন্তু নাজির তার কোনো কথাই শোনে না। তখন সে বন্দুক দিয়ে নাজিরের পায়ে একটা গুলি করে দেয়, আর নাজির সেখানেই পড়ে যায়। লোকটা তখন নাজিরের কাছে এসে উটের পিঠ থেকে নেমে বন্দুকের বাট দিয়ে তার পা আর হাতে আঘাত করতে থাকে। এরপর তাকে সেখান থেকে এনে ভেড়ার খামারে বেঁধে রাখা হয়। এখন তার হাত পায়ের অবস্থা খুবই খারাপ। এদিকে তৃষ্ণায় যেন তার বুক ফেটে যাচ্ছে। তাই সে কোনো রকমে তার বাঁধন খুলে ভেড়া যেখানে পানি খায় সেখান থেকে পানি পান করতে থাকে। এরপর কেটে যায় কয়েকটা বছর। নাজির এখন পুরোপুরিভাবে ভেড়া চড়ানোতে মন দিয়েছে, আর তার পোশাক আশাকগুলো সেই চাচার মতো হয়ে গেছে। হয়তো চাচার মতো সে তার নিজের নামও ভুলে গিয়েছে। একদিন হঠাৎ করেই আকাশে ঘন কালো মেঘ দেখা যায়, আর শুরু হয় শিলাবৃষ্টি। নাজির তার ছাগলগুলো শিলাবৃষ্টির হাত থেকে রক্ষা করার জন্য একটা পাহাড়ের নিচে এসে আশ্রয় নেয়। বৃষ্টি থেমে যায়, নাজির পাহাড় বেয়ে অপর পাশে চলে আসে, আর সেখানে এসেই সে অন্য আরেকজনকে দেখতে পায়। নাজির তখন হঠাৎই খেয়াল করে দেখে, আরে এটা তো তার বন্ধু হাকিম। সে খেয়াল করে তার বন্ধুরও তার মতোই অবস্থা হয়ে গেছে। বড় বড় চুল, দাড়ি, তাকে দেখে যেন চেনাই যায় না। কিন্তু বহুদিন পর আজ দুজন বন্ধু একসঙ্গে হয়ে দুজন দুজনকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এ যে কি হৃদয় বিদারক দৃশ্য তা আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। তাদের এই কান্না দেখে বিশ্বাস করুন, আমার চোখেও পানি চলে এসেছে। আপনাদের আমার মতো কার কার চোখে পানি এসেছে তা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এরপর যে যার কাজে চলে যায়। এভাবেই তাদের দিন কাটতে থাকে। এরপর একদিন ইব্রাহিম নামে একটা লোক হাকিমকে সামনে দেখিয়ে বলে, ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, ওখানেই নাজির থাকে। হাকিম তখন জোরে জোরে একটা গান গাইতে থাকে। নাজির তখন তার উটগুলোকে খাবার দিচ্ছিল। হঠাৎ করেই তার পরিচিত গান শুনে সে ওই পাহাড়ের দিকে রওনা দেয়, আর সেখানে গিয়ে সে তার বন্ধু হাকিমকে দেখতে পায়। হাকিম তখন নাজিরকে বলে, এর নাম ইব্রাহিম খাদেরি, সে আমার বন্ধু। এই কথা বলেই তারা নিজেদের পরিচয় পর্ব সেরে আবারও যে যার জায়গায় চলে যায়। সেদিন রাতে খামার মালিক তার বন্ধুদের নিয়ে খুব আনন্দ করছিল। পরদিন সকালবেলা ওই খামার মালিক নাজিরকে ডেকে বলে, আমরা সবাই মিলে একটা বিয়ের অনুষ্ঠানে যাব, তুমি এখানে সবকিছু দেখে রেখো। নাজির কিন্তু এরকম একটা সুযোগের অপেক্ষাতেই ছিল। সবাই যখন চলে যায়, নাজির তখন তার শরীরের সমস্ত কাপড় খুলে ফেলে। তাকে দেখে মনে হয় তার শরীরে কয়েকটা হাড় ছাড়া আর কিছুই বাকি নেই। এরপর সে পানির ট্যাঙ্কির কাছে গিয়ে অনেক দিন পরে ইচ্ছে মতো গোসল করতে থাকে। এরপর সে তার ব্যাগটা খুলে তার শার্ট প্যান্ট বের করে পরার সময় দেখে কোনো কিছুই তার গায়ে এখন আর লাগছে না।
তাই সে একটা দড়ি দিয়ে তার প্যান্টটা বেঁধে নেয়। এরপর সে উট আর ছাগলের পালকে খাবার দেয়, আর এরই মধ্যে সেখানে হাকিম আর ইব্রাহিম চলে আসে। এরপর তারা তিনজন মিলে দ্রুত সেখান থেকে হাঁটতে থাকে। এভাবে হাঁটতে হাঁটতে তারা একসময় ক্লান্ত হয়ে সেই মরুভূমিতে কখন যে ঘুমিয়ে পড়েছে তারা তা বুঝতেই পারে না। সকালবেলা যখন তাদের ঘুম ভাঙে তখন তাদের চোখ যেদিকে যায় তারা শুধু বালি আর বালিই দেখতে পায়। তারা তিনজনেই বুঝে উঠতে পারে না যে কোন দিকে যাবে। ইব্রাহিম তখন একদিকে লক্ষ্য করে হাঁটতে শুরু করে। কিছুক্ষণ হাঁটার পর হঠাৎই নাজির সামনে কিছু একটা দেখে খুব খুশি হয়। হাকিম তখন তাকিয়ে দেখে যে দূরে পানি দেখা যাচ্ছে, তাই সে তৃষ্ণায় সেই দিকেই দৌড়াতে থাকে। ইব্রাহিম তাকে থামতে বলে, কারণ সে বুঝতে পেরেছিল এটা আসলে পানি না, দূরে বালুর তাপে মরীচিকা সৃষ্টি হচ্ছে। কিছু দূর যাওয়ার পরই হাকিম সেটা বুঝতে পেরে সেখানেই দাঁড়িয়ে যায়। তখনই নামাজের সময় হয়ে গিয়েছিল, তাই তিনজনই মরুভূমির বালু দিয়ে অজু করে সেখানেই নামাজে দাঁড়িয়ে যায়। নাজির তখন পা নিয়ে আর সামনের দিকে চলতেই পারছিল না। ইব্রাহিম তার গায়ের জামার কিছুটা অংশ ছিঁড়ে তার পায়ের জুতো বানিয়ে দেয়। এরপর তারা আবারও সামনের দিকে যেতে শুরু করে। কিন্তু এই মরুভূমিতে চলাটা অতটা সহজ ছিল না। হঠাৎ করেই এবার হাকিম অসুস্থ হয়ে পড়ে। সে বালুর মধ্যে লুটিয়ে পড়ে। ইব্রাহিম তখন তাকে আবার উঠে দাঁড়ানোর জন্য সাহস দিতে থাকে, কিন্তু হাকিম আর উঠতে পারে না। ইব্রাহিম তখন আকাশের দিকে তাকিয়ে বিপদের দোয়া পড়তে থাকে। এরপর সে আল্লাহর কাছে সাহায্য চেয়ে 2 রাকাত নামাজও আদায় করে। নামাজের পর তারা আবারও হাঁটতে শুরু করে, কিন্তু কিছু দূর যেয়েই হাকিম আবারও পড়ে যায়। ইব্রাহিম তখন হাকিমকে তার কাঁধে তুলে নিয়ে হাঁটতে থাকে, কিন্তু এভাবে বেশিক্ষণ আর চলা যায় না। হঠাৎ করে নাজিরও অসুস্থ হয়ে পড়ে। এ অবস্থা দেখে ইব্রাহিম হাকিমকে তার কাছ থেকে নামিয়ে দিয়ে নাজিরকে জড়িয়ে ধরে। এবার ইব্রাহিম তার গায়ের জামা খুলে নাজির আর হাকিমকে ছায়া করে দেয়। কিন্তু প্রচণ্ড পানির তৃষ্ণায় হাকিমের জিহ্বা বের হয়ে আসে। এটা দেখে তারা আর কোনো উপায় না পেয়ে ইব্রাহিম তার কপালের ঘাম নিয়ে হাকিমের মুখে দেয়। এরপর তারা আবারও চলতে শুরু করে, কিন্তু হাকিম এবার চোখে যেন ধাঁধা দেখছিল। সে তার সামনে অনেকগুলো খাবার দেখতে পেয়ে সেদিকে দৌড়াতে থাকে, কিন্তু কিছু দূর গিয়ে সে বালিতে পড়ে গিয়ে সে বালি খেতে শুরু করে। নাজির দৌড়ে গিয়ে তাকে বাধা দিলে হাকিম তার গলা চেপে ধরে। এরপর হাকিম আবারও বালি খেতে শুরু করে। একটা পর্যায়ে হাকিমের মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। নাজির তখন দৌড়ে ইব্রাহিমের কাছে গিয়ে কিছু একটা করতে বলে, কিন্তু ইব্রাহিম বুঝতে পারছিল হাকিমের সময় শেষ হয়ে গেছে। নাজির দৌড়ে গিয়ে হাকিমের মাথা তার কোলের উপর তুলে নিয়ে তাকে ডাকতে থাকে আর কাঁদতে থাকে। ইব্রাহিম তখন দূরে তাকিয়ে দেখে একটা বালির ঝড় তাদের দিকে ধেয়ে আসছে। এটা দেখেই ইব্রাহিম নাজিরকে নিয়ে সেখান থেকে পালাতে থাকে, আর সেখানেই হাকিমের নিথর দেহটা পড়ে থাকে। একটা সময় বালুর ঝড়ে হাকিমের দেহটা বালুর নিচে চাপা পড়ে যায়। এদিকে নাজির আর ইব্রাহিমও বালুতে আটকা পড়ে। এরপর সকাল হয়। নাজিরের পা দুটো আর চলছিল না। ইব্রাহিম তখন তার পায়ের জুতো খুলে নাজিরের পায়ে পরিয়ে দেয়। এদিকে নাজিরকে দেখায় দূরে কিছু গাছ দেখা যাচ্ছে। ইব্রাহিম তখন দুহাত তুলে পরম করুণাময়ের কাছে দোয়া করতে থাকে, আর নাজির সেই দিকে দৌড়াতে থাকে। কিন্তু ইব্রাহিম জানতো হঠাৎ করে বেশি পানি পান করলে তারা অসুস্থ হয়ে যেতে পারে, তাই সে নাজিরকে কোনো রকমে আটকিয়ে রাখে। এরপর সে একটা কাপড়ের অংশ ভিজিয়ে নাজিরকে পানি পান করাতে থাকে, যাতে সে একেবারে বেশি বেশি পানি পান না করে ফেলে। এরপর নাজিরকে সেখানে শুইয়ে রেখে সে আশপাশটা ঘুরে দেখছিল। তখনই হঠাৎ করেই সেখানে একটা পেপসির বোতল পায়, আর সেখানে একটা বিস্কিটের প্যাকেট উড়ে আসতে দেখে। বালির দিকে তাকিয়ে তারা একটা গাড়ির চাকার দাগও দেখতে পায়। এসব দেখেই তারা বুঝতে পারে আশেপাশে কোথাও জনবসতি আছে, কিন্তু একটু পরেই তারা বুঝতে পারে তাদের ধারণাটা আসলে ভুল। এভাবেই সেখানে রাত নেমে আসে। সকালবেলা নাজির দেখতে পায় সেখানে 1 বোতল পানি আর একটা খেজুর পড়ে আছে। নাজির বুঝতে পারে ইব্রাহিম তাকে ছেড়ে চলে গেছে, তাই সে ওই 1 বোতল পানি আর খেজুর নিয়ে একাই যাত্রা শুরু করে। কিন্তু এই উত্তপ্ত বালুতে 1 বোতল পানি আর একটা খেজুর কতক্ষণই বা শক্তি যোগাতে পারে। একটা সময় নাজির আবারও অসুস্থ হয়ে পড়ে। সে বালিতে পড়ে গিয়ে তার হাত থেকে পেপসির বোতলটা গড়িয়ে হাইওয়ে রোডে চলে আসে। নাজির দেখতে পায় মরুভূমির মাঝখানে বিশাল এক বড় রোড। নাজির সেখানে একটা ট্রাক আসতে দেখে তার সামনে দাঁড়িয়ে পড়ে, কিন্তু নাজিরকে পাগল ভেবে ট্রাক ড্রাইভার তাকে পাশ কাটিয়ে চলে যায়। এরপর একটা প্রাইভেট কার এসে নাজিরের সামনে দাঁড়ায় আর গাড়িতে তুলে নিয়ে তাকে শহরে নামিয়ে দেয়। নাজির তখন একা একা শহরে হাঁটতে থাকে আর সবার কাছে সাহায্য চাইতে থাকে, কিন্তু দুঃখের বিষয় কেউই তার ভাষা বুঝতে পারে না। আর আপনারা তো জানেনই তার অবস্থা এমনই হয়ে গিয়েছিল যে তাকে দেখে পাগল মনে করে সবাই তার থেকে দূরে সরে যায়। এমনই একটা সময় নাজির খুব অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে নিজেকে একটা হসপিটালে দেখতে পায়, আর এই হসপিটাল থেকে তাকে থানায় নিয়ে আসা হয়, কারণ তার কাছে কোনো পাসপোর্ট বা ভিসা কিছুই ছিল না। তখন নাজির দেয়ালে ইব্রাহিমের ছবি দেখতে পায়। এটা দেখে সে ভাবে হয়তো ইব্রাহিম মারা গেছে, নয়তো কোথাও হারিয়ে গেছে। নাজির তখন তাকিয়ে দেখে তার মতো আরও অনেক মানুষই এখানে দাঁড়িয়ে আছে। এরপর ওই দেশের সরকার নাজিরকে 3 মাস জেল খাটার পর তার নিজের দেশে পাঠানোর ব্যবস্থা করে।
নাজির তখন কাঁদতে থাকে আর মনে মনে বলতে থাকে, মানুষ বিদেশ থেকে ফেরার সময় তার পরিবারের জন্য কত কিছুই না নিয়ে যায়, কিন্তু আমি তো আমার পরিবারের জন্য কিছুই নিতে পারলাম না। হয়তো আমি যে পর্যায়ে ছিলাম সেখান থেকে যে ফিরে এসেছি এটাই আমার পরম পাওয়া। আসলে যারা বিদেশ যায় আমরা মনে করি তারা কতই না সুখে আছে, কিন্তু তারা সেখানে গিয়ে যে কতটা কষ্ট করে সেটা হয়তো আমাদের ধারণারও বাইরে। তো আমরা সবসময় বিধাতার কাছে এতটুকুই চাইব, নাজির আর হাকিমের মতো কারো জীবনেই যেন এমনটা না হয়। সবাই বিদেশ থেকে সহি সালামতে তাদের পরিবারের কাছে ফিরে আসুক, এটাই হোক আমাদের প্রত্যাশা। তো আমাদের গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আর এরকম নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, ফিরে আসবো আপনাদের মাঝে আবারও কোনো নতুন গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই বিদেশে যাওয়ার আগে কোন কাজে যাচ্ছেন সেটা ঠিক করে নেবেন।